জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। মেডিকেল কলেজ ফাঁড়ি এবং কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জলপাইগুড়ি পবিত্রনগর কলোনির বাসিন্দা পেশায় দিনমজুর নান্টু দে সরকার বুধবার সন্ধ্যায় পায়ে ব্যথা নিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। কর্তব্যরত চিকিৎসকের নান্টু বাবুকে 5 তলায় সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করে দেয়। সেখানে তাকে একটি ইনজেকশন দেয় নার্সিং কর্মীরা। এরপর থেকে নান্টু দে সরকারের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং কিছু সময়ের মধ্যে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, সার্জিক্যাল ওয়ার্ডের চিকিৎসক বলেন ওই রোগীকে 4 তলায় মেডিসিন ওয়ার্ডে ভর্তি করার দরকার ছিল, কোন সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হলো। এরপরে পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে ওঠে। সেই সময় ফাঁড়ির পুলিশ এবং কোতোয়ালি থানার পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গভীর রাত পর্যন্ত এই উত্তেজনা চলার পর পরিবারের চিকিৎসার গাফিলতির এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের দাবি জানিয়ে দুটি লিখিত অভিযোগ করে। এই অভিযোগ করা হয় পুলিশকে, অন্যটি করা হয় মেডিকেল কলেজ কর্তৃপক্ষের নামে। পাশাপাশি মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বাসিন্দারা। কোন সিনিয়র চিকিৎসককে ঠিক সময় মেডিকেল কলেজে পাওয়া যায় না। মেডিকেল কলেজ চলছে শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের দ্বারা। এ বিষয়ে মৃতের ছেলে নদয় দে সরকার কি বলছেন শুনবো। কি নাম? আমার নাম নদয় দে সরকার। কি হয়েছিল বাবার পা ব্যথা হয়েছিল, তো তারপর আমরা রাতের বেলা হসপিটালে নিয়ে আসা হয়। তো এখানকার সবাই দেখছে যে আমি হাঁটা নিয়ে গেছি, তো ওখান থেকে প্রেসক্রিপশন দিল যে উপরে নিয়ে যাও 5 তলায় নিয়ে যাওয়ার পরে ওখানকার একটা মেল ওয়ার্ড বয় তোমার হচ্ছে একটা ইঞ্জেকশন দিচ্ছিল, ঠিক আছে। ওই ইঞ্জেকশন দেওয়ার পরে পাটা হয়ে যায় আমার বাবার অবশ, ঠিক আছে। তারপর আমি আমার মাকে জানাই যে মা তুমি জিনিসপত্র নিয়ে আসো, যখন ভর্তি করতে লাগবে। তার কিছুক্ষণ পরেই দেখি মা বলতেছে, মা আসলো, মা আসার পরে উপরে গেল। আমি তখন নিচে আসলাম বেড ম্যানেজ করতে, আমার বেড লাগবে। তো মা উপরে যা আমাকে ফোন করলো যে বাবা তোর বাবা দেখ গা তলে শক্ত হয়ে গেছে, জিভ ভারী হয়ে গেছে, কথা বলতে ঠিকঠাক পারতেছে না। তারপর আমি উপরে ধন্দম গেলাম। তো আমি যাই যে ওখানকার যে হেড নার্স হয়, ওই হেড নার্সকে বলা হলো। হেড নার্স তখন কোনো কিছু করলো না। তার কিছুক্ষণ পর যখন কথা বলার একদম বন্ধ হলো, তখন বলার পর তার কিছুক্ষণ মনে করো 1-1.5 ঘন্টা পর ডাক্তারবাবু আসলো। আসার পরে কিছু একটা জিজ্ঞাসা করার পরে অক্সিজেনটা দিল। অক্সিজেন কিছুক্ষণ দেওয়ার পরে বন্ধ হয়ে গেল। আমার এখানে একটা দাদা আছে, তো ওই দাদাটাকে আমি ডাক দিলাম। দাদা বললো যে অক্সিজেন বন্ধ হয়ে গেছে। তো তার কিছুক্ষণ পর তো শরীর তো শক্ত হয়ে গেছে। এবার আমার বাবা তো মারা গেছে। তো এবার আমি চাচ্ছি যে আমার বাবার জানি তদন্তটা হয়, যে আমার যে এটা কি হসপিটালে গাফিলতি নাকি কোনো ডাক্তার গাফিলতি করছে, সেই বিষয়ে আমি একটা বিচার চাই। কি মনে করছো? তুমি তো পেশেন্টটাকে সুস্থ পেশেন্টকে নিয়ে এসো। হ্যাঁ, আমি তো সুস্থ পেশেন্টকে নিয়ে আসছি। কি মনে করছো কি কারণে মৃত্যু হবে? তো হসপিটালে কেউ গাফিলতি করছে, এখানকে কেউ নিচের কেউ গাফিলতি করছে, না হলে উপরে কেউ একজন গাফিলতি করছে, ওই কারণে আমার বাবার মৃত্যু হয়। তোমার বাবাকে যে ওয়ার্ডে ভর্তি করার কথা, সেই ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল? হ্যাঁ, 5 তলায় ভর্তি করা হয়েছিল। ডাক্তার পরে কি বলছে ডাক্তার তার কিছুক্ষণ পরে আইসে বলতেছে যে তোমার বাবাকে বলে 4 তলায় ভর্তি করতে লাগবে। তো ওই মুহূর্তে আমার মা ছিল, আমি নিচে এদিক ওদিক ম্যানেজ করতেছিলাম বেডটা। ভুল ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল? হ্যাঁ, তাই বলতেছে যে ডাক্তার যে ভুল ওয়ার্ডে বলে ভর্তি করেছে। তুমি যখন নিয়ে আসছো তখন বাবা কি খুব সিরিয়াস ছিল? না, তখন ওরকম সিরিয়াস ছিল না, খালি পায়ে ব্যথার জন্য বলতেছিল, হালকা ভর পাচ্ছি না। এখান থেকে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে করে গেছে না ভেতরে কীভাবে নিয়ে গেছে? এখান থেকে আমাদের পাশে ভেতরে টোটো আছে, তো টোটো করে তো আমি নিয়ে আসছি। এখানকার হচ্ছে তোমার স্টাফগুলো দেখছে যে আমি নামায় নিয়ে যে উপরে ওখানে যা বসায় নিয়ে স্লিপ কাটছি। হ্যাঁ, এবং যখন ভর্তি করলো ডাক্তাররা বলেছিল যে বাবা খুব সিরিয়াস, বাইরে নিয়ে যেতে হবে? না, এরকম কোনো কিছু বলেনি। কিছু বলেনি? না। এখন তো দেখো কি চাইছো? এখন আমি যাচ্ছি বিচার, যে এটা আমার সাথে হয়েছে, নেক্সট টাইম জানি আর অন্য কারো কোনো মানুষের সাথে জানি না হয় এরকম গাফিলতিটা। কি নাম তোমার? আমার নাম নদয় দে সরকার। নান্টু দে সরকার। বাবার বয়স 52। বাড়ি হচ্ছে মাসকালাবি পৈতনগর কলোনি। পাশাপাশি বাসিন্দা নবেন্দু মৌলিক কি বলছেন শুনে নেব। খবর পেলাম যে একটা পেশেন্ট হাঁটতে এখানে ভর্তি হয়েছে পা ব্যথা নিয়ে। সকাল থেকে সেরকম কোনো মেজর কমপ্লেন ছিল না যে অসুস্থ বা ইত্যাদি, এবং তারপরে হঠাৎ করে এখানে কোনো একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং তারপরেই পেশেন্টের হাত পা অসাড় হতে শুরু করে। এই খবরটা আমি পেয়েছিলাম আমার অফিসে বসে থাকাকালীন অবস্থাতেই। তার কিছুক্ষণের মধ্যেই, প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই শুনলাম পেশেন্টটি এক্সপায়ার করে গেছে। খবর পাওয়ার পর এসেছি, যেটা জানলাম যে পেশেন্ট এখানে হাঁটাচলা অবস্থায় এসে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পর পেশেন্টকে যখন দেওয়া হয়েছে মেডিসিন ওয়ার্ডে না দিয়ে তাকে সার্জারিতে দেওয়া হয়েছে। এটা কর্তব্যরত চিকিৎসক বলছেন যে এই পেশেন্টটির আদপে যাওয়া উচিত ছিল মেডিসিনে 4 তলায়, সেখানে তাকে 5 তলায় পাঠানো হয়েছে। এবং কেন পাঠানো হলো এটা তো রহস্যজনক। নিচ থেকে তারা কি দেখলেন? 2 নম্বর, পেশেন্টের যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে এটা বলছে পেইন কিলার দিয়েছে। কী এমন পেইন কিলার দিল যার জন্য পেশেন্টটার মৃত্যু হলো? এটা তদন্ত হওয়া উচিত। পরিবারের সাথে কথা বলেছি, তাদের পাশে থাকবো, তাদের সম্পূর্ণ বিষয়টার সাথেই আছি। ওরা ডিমান্ড করেছে যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভিডিওগ্রাফির মাধ্যমে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মানে পোস্টমর্টেম হোক। সেই ডিমান্ড অলরেডি তারা
পুলিশের কাছে কমপ্লেন দিয়েছে এবং এমএসভিপির কাছেও একটা কমপ্লেন দিয়েছে, যেটার একটা ইম্পার্শিয়াল ইনকোয়ারি হোক। আমার বক্তব্য শুধু এটাই যে যদি এদের কথা, যেটা এরা ভার্বালি বলছে, সেই কথা যদি সত্যি হয়ে থাকে যে পেশেন্টটার হয়তো সার্জারি ওয়ার্ডে যাওয়ার দরকার ছিল না, তার হয়তো কোনো মেডিসিন রিলেটেড প্রবলেম ছিল, সেটা যে কোনো রকমের প্রবলেম হতে পারে, সেই প্রবলেমই যদি থেকে থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে পেশেন্টটা অ্যাডমিট হওয়ার পর পেইন কিলার বা এ ধরনের ওষুধের বদলে তার অন্যান্য ওষুধের দরকার ছিল, যার ফলে তার এই ধরনের কমপ্লেন্টস ছিল। তো সেইটা করা হলো না কেন? বা ভর্তি হওয়ার পরে তো বেশ কিছুক্ষণ তিনি থাকলেন, তাকে তৎক্ষণাৎ কেন মেডিসিন ওয়ার্ডে ফরওয়ার্ড করা গেল না? তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না। একটা সরকারি হাসপাতাল, হাসপাতালে কি এই পরিষেবা মানুষ আশা করে? না, একদম নয়, একদম নয়। এই পরিষেবা মানুষ আশা করতে পারে না। আমি তো দীর্ঘদিন ধরে একটা কথা বলে আসছি যে হাসপাতালগুলি সম্পূর্ণভাবে জুনিয়র ডাক্তারদের ওপর নির্ভর করে চলছে। এখানে যত ডাক্তারের পোস্টিং, আমি বলতে কোনো দ্বিধা নেই, প্রত্যেকটি ওয়ার্ডে তাদের বেশিরভাগ হয় শিলিগুড়িতে অথবা কলকাতায় প্রাইভেট প্র্যাকটিস করেন। তারা 15 দিনে 2 দিনের জন্য অথবা 1 দিনের জন্য এই হসপিটালে আসেন, ওটি করেন, কাজ করেন, চলে যান। আউটডোর ঠিকমতো হয় না। কারা করে আউটডোরটা আপনারাও জানেন। এটা কিন্তু বারবার বলছি যে যেই ডাক্তারদের পোস্টিং, এত বড় হসপিটাল গভর্নমেন্ট তৈরি করেছেন, কেন্দ্র রাজ্য উভয়ের টাকায় হসপিটাল তৈরি হয়েছে, জলপাইগুড়ির মানুষের আশা আছে যে এই হসপিটাল থেকে ভালো সার্ভিস পাবে, কিন্তু সেই হসপিটালে যত ডাক্তারের পোস্টিং তারা কেউ এখানে কাজ করেন না। তারা সকলে শিলিগুড়ি থেকে প্রাইভেট প্র্যাকটিস করেন অথবা কলকাতায় তারা প্রাইভেট প্র্যাকটিস করেন। 15 দিনে 1 দিন আসেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই আমার অভিযোগ যদি মিথ্যা হয় তারা ব্যবস্থা নিতে পারেন। এইটা যদি বন্ধ না হয় তাহলে এই পরিণতি ঘটবে। এটা কি নতুন নাকি? আপনারা তো দেখছেন রেগুলার এই ধরনের ঘটনা ঘটছে, প্রতিদিন ঘটছে। এটা তো যারা স্বাস্থ্য প্রশাসনের দায়িত্বে আছেন জেলায় তারাও জানেন যে কাদের দায়িত্ব। যেই ওয়ার্ডের এই ঘটনা ঘটেছে সেই ওয়ার্ডের এইচওডি কোথায় থাকেন? অর্থোপেডিকে যাওয়ার কথা ছিল, তার এইচওডি কোথায় প্র্যাকটিস করেন আমরা জানি না। মেডিসিনের এইচওডি কদিন এখানে আসেন আমরা জানি না। আমি তো বাই নেম বলছি, গাইনির এইচওডি কদিন আসেন এখানে আমরা জানি না, কেউ পাবেন না। তো এই জন্যেই এটা হচ্ছে বলে মনে হচ্ছে। জুনিয়র ডাক্তার হয়তো সিদ্ধান্তহীনতায় ভুল টুল কিছু দিয়ে থাকতে পারেন, আমি বলতে পারবো না, তদন্ত করা দরকার। কিন্তু এটা তো ঠিক যে মানুষটা তো আর ফিরে আসবে না, মানুষটার জীবন তো ফিরে আসবে না। যখন ভুল চিকিৎসার অভিযোগ এসছে তখন এটার ইম্পার্শিয়াল ইনকোয়ারি হওয়া উচিত এবং আমি দেখব যে পুলিশ এক্ষেত্রে কী রাজধর্মের পালন করেন। কারণ তাদের ডিমান্ড আছে যে এটা স্পেশাল অটোপসি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভিডিওগ্রাফির মাধ্যমে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে করা হোক। এটা পুলিশ করে কি না, প্রয়োজন হলে তারা আদালতে যাবে, যদি না করে। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা
ধরে মোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।